আসসালামু আলাইকুম। তো এখন দেখবো আমরা হচ্ছে এই যে বাংলাদেশের বিষয়াবলী প্রথম অধ্যায়টা, যেটার নাম হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি, জিওগ্রাফি অফ বাংলাদেশ। তো এখান থেকে আগে আর কি এরকম বর্ণনামূলক কোশ্চেন হতো আর কি। এখন আর কি আপনার একটু অ্যানালিটিক্যাল কোশ্চেন থাকতে পারে যদি দেয় এখান থেকে, কারণ 46-47 এখান থেকে দেয়নি। তো ভৌগোলিক অবস্থান বলতে বোঝায় যে হচ্ছে কোনো একটা দেশ মানচিত্র অবস্থানের যে আহ, মানে পৃথিবী পৃষ্ঠের যে নির্দিষ্ট অবস্থান নির্ধারিত থাকে আর কি কোনো দেশের জন্য, সেটাই হচ্ছে তার ভৌগোলিক অবস্থান। অর্থাৎ এখানে আপনার হচ্ছে দ্রাঘিমাংশ আর অক্ষাংশ দ্বারা নির্ধারিত হয়। তো বাংলাদেশের দ্রাঘিমাংশ অক্ষাংশ আমরা তো জানি, এটা বললাম না, কর্কট ক্রান্তি লেখা গেছে এর উপর দিয়ে। তারপর আর কি আছে, এগুলো আমরা জানি যেগুলো আছে। আচ্ছা, আচ্ছা, বাংলাদেশের সমুদ্র সীমা হচ্ছে আপনার 1,18,813 বর্গ কিলোমিটার। তো এখানে হচ্ছে আপনার রাজনৈতিক হচ্ছে 12, আর হচ্ছে অর্থনৈতিক হচ্ছে 200 নটিক্যাল মাইল। তো এর মধ্যে 200 নটিক্যাল মাইলের মধ্যে আপনার তেল, গ্যাস, মাছ ধরা এগুলো করা যাবে আর কি অর্থনৈতিক অঞ্চল। আর যেটা 354 নটিক্যাল মাইল, এখানে আর কি কোনো যদি ভূগর্ভস্থ খনিজ পাওয়া যায় সেটা কিন্তু বাংলাদেশের অধিকারে থাকবে আর কি। আচ্ছা, তারপরে এখন দেখি যে হচ্ছে আপনার আমাদের ভৌগোলিক অবস্থানে কী কী সুবিধা। সবার আগে আমরা এটাকে কয়েক ভাগে ভাগ করব। একটা হচ্ছে আপনার অ্যাবসলিউট লোকেশনের কারণে যে সুবিধা, তো এর মধ্যে আছে যে অনুকূল আবহাওয়া, কৃষি উৎপাদন, তারপর নদীমাতৃক ভূপ্রকৃতি গঠনে সহায়ক, তারপর জীববৈচিত্র্য, প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য, আর বঙ্গোপসাগর সংলগ্ন অবস্থান, তারপর মানব বসতির জন্য অনুকূল পরিবেশ, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগস্থলের অবস্থান। তো এগুলো হচ্ছে আপনার একদম অ্যাবসলিউট আমাদের যে একদম পরম অবস্থানের কারণে যেগুলো সুবিধা, সেটা হচ্ছে এগুলো কী কী। ওই যে দক্ষিণ এশিয়ার সংযোগস্থল, তারপর হচ্ছে মানব বসতির জন্য উপযোগী, বঙ্গোপসাগর আছে, জীববৈচিত্র্য, নদীমাতৃক আর কি ভূপ্রকৃতি গঠনের সহায়ক, আর হচ্ছে অনুকূল আবহাওয়া। এগুলো হচ্ছে আপনার মানে অ্যাবসলিউট অবস্থানের কারণে। এখন থেকে রিলেটিভ অবস্থানের কারণে কী কী আছে, এর মধ্যে হচ্ছে আপনার আছে আপনার আঞ্চলিক যোগাযোগের সেতু বন্ধন, এদিকে আপনার নেপাল, ওদিকে আপনার মিয়ানমার, আসিয়ান, এদিকে বিমস্টেক, সবগুলো এটা সেতু বন্ধন আর কি এটা। তারপর বঙ্গোপসাগরের সুবিধা আছে এখানে। তারপর হচ্ছে আপনার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আর কি বাণিজ্য করার সুযোগ আছে। তারপর কৃষি আর অর্থনীতি বিনিময়ে সহায়ক, আমরা এটা বিনিময় করতে পারি এগুলো জিনিস। আর পর্যটন সুবিধা আছে। তো এগুলো হচ্ছে আপনার কি সুবিধা রিলেটিভ অবস্থানের কারণে। তো কী কী, পর্যটন ও সংস্কৃতি বিনিময়ের সুবিধা, কৃষি অর্থনৈতিক বিনিময়ে সহায়ক, তারপর প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে বাণিজ্য, বঙ্গোপসাগরের সুবিধা, আর হচ্ছে আন্তর্জাতিক যোগাযোগ সেতুবন্ধন, এগুলো হচ্ছে রিলেটিভ অবস্থানের জন্য সুবিধা। তারপর আমরা দেখবো হচ্ছে স্ট্র্যাটেজিক লোকেশনের কারণে কী কী সুবিধা আছে। এর মধ্যে আছে হচ্ছে আপনার ভূরাজনৈতিক সংযোগস্থল আছে, তারপর হচ্ছে বঙ্গোপসাগরের তীরবর্তী অবস্থান আছে, চীন ভারত মায়ানমার সম্পর্কের কেন্দ্রবিন্দু হচ্ছে বাংলাদেশ, বাণিজ্যিক ও জ্বালানি করিডোর হিসেবে সম্ভাবনা আছে। তারপর নিরাপত্তা ও সামরিক খাতে হচ্ছে আপনার থেকে গুরুত্ব আছে। তো বাংলাদেশ কিন্তু হচ্ছে এই অঞ্চলে যেগুলো বাণিজ্য হয়, জল বাণিজ্য, সেখানে কিন্তু নিরাপত্তা একটা আহ, নিয়ামক হিসেবে কাজ করতে পারে। তারপর এদিকে আপনার বাণিজ্য যে করিডোর, এটা হয়ে কাজ করতে পারে। তারপর চীন ভারত মায়ানমারের আর কি কেন্দ্রবিন্দু সম্পর্কের এগুলো আর কি। তারপর এদিকে আপনার ভূরাজনৈতিক সংযোগ, এগুলো হচ্ছে আপনার স্ট্র্যাটেজিক একটা সুবিধার কারণে আর কি এগুলো। আর যেটা সি সাইড লোকেশন, যেটা সি সাইড লোকেশনের সুবিধা, এর মধ্যে আছে ওই যে খনিজ প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনা, বাণিজ্য বন্দর সুবিধা আছে, তারপর হচ্ছে পর্যটনের সুবিধা আছে, মৎস্য সম্পদের সুবিধা আছে। এগুলো হচ্ছে আপনার কিসের সুবিধা, সি সাইড লোকেশন। তাহলে কয়টা উল্লেখ করবেন, সি সাইড, স্ট্র্যাটেজিক, রিলেটিভ, আর হচ্ছে আপনার হচ্ছে অ্যাবসলিউট অবস্থানের কারণে, এই চারটা দিয়ে ভাগ ভাগ করে লিখবেন। তাহলে এই টার্মগুলো ইউজ করলে আপনি আর কি একটু মোটামুটি ভালো নাম্বার পাবেন, কারণ সবাই তো লিখবে। আপনি যদি এভাবে বিভিন্ন টার্ম ইউজ করে রিলেট করে করে লিখতে পারেন, তাহলে কিন্তু বেশি নাম্বার পাবেন আপনি এখান থেকে। তারপর এখন চ্যালেঞ্জগুলো কী কী, রোহিঙ্গা ক্রাইসিস আছে, তারপর ওপেন টু ওশন একটা চ্যালেঞ্জ আছে, সারাউন্ডেড বাই ইন্ডিয়া, তারপর হচ্ছে ভালনারেবিলিটি টু ক্লাইমেট চেঞ্জ, এটা ভালনারেবিলিটি আছে, তারপর হচ্ছে ওয়ার্ট অন সাউথ এশিয়ান রিজন, এখানে যুদ্ধ আর প্রায় বাজে আর কি ইন্দো প্যাসিফিক। তারপর চিটাগাং হিল ট্রাক্সের একটা সমস্যা আছে। তো এগুলো আছে আর কি। আর এখন ভূপ্রকৃতি দেখি, ভূপ্রকৃতি কি, এটা হচ্ছে ভূপ্রকৃতি বলতে সমগ্র পৃথিবী কিংবা তার কোনো অংশের প্রাকৃতিক বস্তুসমূহের বর্ণনা, ভূমিরূপ বা ল্যান্ডফর্মের সজ্জা, বিন্যাস পরিবর্তন, উচ্চতা, তারতম্য, ঢালের বৈশিষ্ট্য প্রভৃতি বিস্তারিত বিবরণকে বোঝায়। তাহলে ভূপ্রকৃতি বলতে সমগ্র পৃথিবী কিংবা কোনো অংশের প্রাকৃতিক বস্তুসমূহের বর্ণনা, ভূমিরূপ, ল্যান্ডফর্মের অর্থাৎ কোনো একটা ভূমিরূপ, সেটা কীভাবে বিন্যাস হয়েছে, তার উচ্চতা কত, ঢাল কত, এগুলো আর কি বলা আর কি।
তো বাংলাদেশে তো আমরা জানি তিনটা প্লাস্টোসিন, টারশিয়ারি আর সাম্প্রতিক। তো প্লাস্টোসিন হচ্ছে আমরা 12 ভাগ নিয়ে আর কি, এখানে বেলেপাথর, শেল আর কর্দম আছে। তো এগুলো হচ্ছে কয়েকটা ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে আপনার তারপর প্লাস্টোসিন 25,000 বছর পূর্বে, এটা হচ্ছে 8% মোট। আর এর হচ্ছে বরেন্দ্রভূমির হচ্ছে মোট আয়তন 9,320, আর 6 থেকে 12 হচ্ছে এগুলোর উচ্চতা, আপনার হচ্ছে প্লাবন সমভূমি থেকে। আর মাটির রং হচ্ছে ধূসর আর লাল বর্ণ। এদিকে মধুপুর আর ভাওয়াল আছে, এটা হচ্ছে আপনার 30 মিটার আর কি সমভূমি থেকে। মোট আয়তন হচ্ছে 4,103। লালমাই হচ্ছে 8 কিলোমিটার পশ্চিম আপনার হচ্ছে ময়নামতি পর্যন্ত কুমিল্লা শহর থেকে। আর 34 কিলোমিটার হচ্ছে আয়তন, গড় উচ্চতা 21 মিটার। আচ্ছা, তারপর সাম্প্রতিককালের প্লাবন সমভূমি, এটা হচ্ছে আপনার সবচেয়ে বেশি 80%। এটা হচ্ছে 1,24,246 বর্গ কিলোমিটার। 1,24,246 বর্গ কিলোমিটার। তো এটা হচ্ছে এরকম। তারপর এদিকে হচ্ছে আহ, কয়েকটা ভাগে ভাগ করা যায় আর কি এই সমভূমিগুলোকে। তো বিভিন্ন ভাগ আছে, অনেক ভাগ আছে, এটা ভাগ সম্ভবত আসবে না। তবে আর কি সঞ্চয়জাত ভূমি হচ্ছে আপনার কুমিল্লা, সিলেট, গঙ্গা, এগুলো হচ্ছে আপনার বদ্বীপ, এগুলো হচ্ছে সঞ্চয়জাত। স্রোতস হচ্ছে আপনার খুলনা, পটুয়াখালী ওই জেলা আর কি। আর উপকূলীয় হচ্ছে নোয়াখালী, ফেনী, এগুলা। আচ্ছা, তারপর তো বদ্বীপ হচ্ছে এখানে দেখবেন যে যে পলিগুলো আসে আর কি, পলিগুলা দেখবেন যে আপনার সাগরে ঠিকমতো পড়তে পারে বলতে ঠিকমতো যাইতে পারে না, কারণ ওইদিকে সমুদ্র, আবার এদিকে পলিগুলোকে যাইতে বাধা দেয়। তার কারণে এগুলা ওই মোহনাতে দেখা যায় জমা হয়, আরও কয়েকটা এরকম বিভিন্ন চর বা ওদিকের কিছু আর কি ভূমি গঠন করে। আবার কখনো কখনো দেখা যায় যে পানি এসে সেটাকে ডুবে দেয়, আবার কখনো কখনো বিভিন্ন জায়গায় চর জেগে ওঠে। তো এভাবে আর কি ভাঙা করার মধ্য দিয়ে আর কি বদ্বীপটা হয় আর কি। তো এটা আর কি নদীর মোহনা, নদী আবার হচ্ছে সমুদ্র নদীকে বাধা দেয়, সেখান থেকে ফির আবার বালিগুলো জমা হয়, ফির আবার নতুন উত্থান হয় আর কি। আবার নদীর সেখান থেকে বহু শাখা বিভক্ত হয়ে যায়, এটাই হচ্ছে এরকম করে বদ্বীপ সৃষ্টি হয়ে যায় আর কি। এভাবে দেখা গেলেই হবে। আর সক্রিয় বদ্বীপের মধ্যে আপনার এখানে আছে হচ্ছে মাদারীপুর, তারপর শরীয়তপুর, বরিশাল, গোপালগঞ্জ, পূর্বাংশ, পটুয়াখালী, মানে বরিশাল যে বিভাগটা আর কি, এটা হচ্ছে আপনার সক্রিয়। আর ওদিকে শরীয়তপুর, মাদারীপুর, এগুলো ফরিদপুর, এগুলা। আর মৃতপ্রায়ের মধ্যে আপনার হচ্ছে পশ্চিমের গুলো আছে, যেমন হচ্ছে আপনার চুয়াডাঙ্গা, মাগুরা, নড়াইল, ঝিনাইদহ, যশোর, এগুলো হচ্ছে আপনার মৃতপ্রায়। আর পরিণতের মধ্যে আছে, সেটা হচ্ছে স্থিতিশীল, এগুলোর মধ্যে আছে হচ্ছে বাগেরহাট, গোপালগঞ্জ, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর। বাগেরহাট, যশোর আছে, যশোর, বাগেরহাট, গোপালগঞ্জ, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর। মাঝখানেরটা আর কি একটু ম্যাচিউর আর কি। আচ্ছা, তারপর হচ্ছে এদিকে জোয়ার ভাটা সমৃদ্ধ মধ্যে ওই যে আপনার ইয়ে আছে, সুন্দরবনের আশেপাশে যেগুলো আছে এগুলা। আর উপকূলীয়র মধ্যে হচ্ছে ওই যে ফেনী, বুড়িচং, এগুলা। তো আপনার হচ্ছে আমাদের উপকূলীয় মোট হচ্ছে 711 কিলোমিটার বিস্তৃত আর কি আমাদের যে বাউন্ডারিটা। আর ডেল্টা তো আমরা জানি 6টা এরকম হটস্পট আছে আর কি, 2018 সাল থেকে এটা অনুমোদন হয়। তো আপনার হচ্ছে প্রবাল দ্বীপ সম্পর্কে আমরা পড়বো। প্রবাল হচ্ছে এক ধরনের আর কি সামুদ্রিক ছোট আর কি প্রাণী, যাদেরকে বলা হয় পলিপ। তো এরা হচ্ছে উষ্ণ এবং অগভীর সমুদ্রে বাস করে। এবং এদের উপরেই যখন একটা ক্যালসিয়াম কার্বনের একটা আস্তরণ জমা হয়, সেটাকে আমরা আর কি সেটা এই দুই মিলে হচ্ছে আপনার প্রবাল দ্বীপ হয় আর কি। এই প্রবাল দ্বীপ এখন বাংলাদেশকে কীভাবে রক্ষা করে, সেটা হচ্ছে যে উপকূল রক্ষা করে আর ভূমিক্ষয় নিয়ন্ত্রণ করে। এগুলো হচ্ছে স্রোতের ধাক্কা থেকে রক্ষা করে, সামুদ্রিক জীববৈচিত্র্য অভয়ারণ্য হিসেবে কাজ করে, জল ও পরিবেশের ভারসাম্য রক্ষা করে, পর্যটন ও স্থানীয় অর্থনীতি ঠিক রাখে, জৈব শিল্প ও চিকিৎসা উপকরণের কাজে লাগে, বৈদেশিক মুদ্রা অর্জন আমাদেরকে সহায়তা করে। তাহলে বৈদেশিক মুদ্রা, জৈব শিল্প ও চিকিৎসা উপকরণ, পর্যটন ও স্থায়ী অর্থনীতি, জল ও পরিবেশের ভারসাম্য রক্ষা, সামুদ্রিক জীববৈচিত্র্য অভয়ারণ্য, আর হচ্ছে উপকূল রক্ষা ও ভূমিক্ষয় নিয়ন্ত্রণ। আচ্ছা, এখন হচ্ছে আপনার এখন বিভিন্ন যে অ্যানালিটিক্যাল কোশ্চেন দিতে পারে। তো ফার্স্ট কোশ্চেন এরকম দিতে পারে যে হচ্ছে আপনার আহ, উম, ধরেন দিল যে হচ্ছে বাংলাদেশের বিভিন্ন ভূপ্রকৃতি অঞ্চল কিভাবে দেশের কৃষি ব্যবস্থা এবং জনবসতির ধরন নির্ধারণ করছে। তো আপনি এভাবে বলতে পারেন যে হচ্ছে আপনার যে যেগুলো হাওর এলাকা, সেগুলোতে হচ্ছে আপনার ঠিকমতো তারা পরিবহন করতে পারছে না তাদের এরকম পণ্যগুলা, মানে ন্যায্য মজুরি পাচ্ছে না। আবার পাহাড় এলাকাতে আপনার যেহেতু খুব ঢাল ঢাল বেশি ওখানে, তাহলে সেখানে আর কি জুম চাষ করা হচ্ছে। তো এভাবে আর কি কয়েকটা ফিচার আপনি দিতে পারেন। তারপর হচ্ছে আপনার আপনার হচ্ছে যে হাওর অঞ্চলে সবসময় বোরো চাষ করতে হয়, কারণ ওই একটা মৌসুমে শুধুমাত্র পানি ওখানে কম থাকে আর কি। তো এই জন্য বোরোটা চাষ করতে হয় ওখানে। তারপর হচ্ছে এই যে আপনার বরেন্দ্র অঞ্চলে একটু পানি কম পাওয়া যায়, এই জন্য আর কি সেচ নির্ভর যেগুলো আর কি সেগুলো ওখানে চাষ করতে হয়। মানে সেচ নির্ভর যেগুলো একটু কম চাষ করতে হয় আর কি, যদি এখন একটু চেঞ্জ হয়ে গেছে আর কি। তো এগুলো বিভিন্ন দিবেন আর কি। তারপর নদীবাহিত, আপনার হচ্ছে 2 নম্বর কোশ্চেন বলছে নদীবাহিত সমভূমি ও বদ্বীপীয় অঞ্চলের
সমক্রমিক বিবর্তন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশগত ঝুঁকির উপর কী প্রভাব ফেলছে। আচ্ছা, তারপর হচ্ছে তাহলে বলছে নদীবাহিত সমভূমি আর হচ্ছে বদ্বীপ অঞ্চল, তাই না? আচ্ছা, তো তাহলে এটা আপনি বলতে পারেন কী প্রভাব ফেলছে। এটা আপনি বলতে পারেন যে বাংলাদেশ হচ্ছে নদীভিত্তিক একটা অঞ্চল। তো এখানে হচ্ছে আপনার অর্থনৈতিক উন্নয়নের আপনার হচ্ছে পলি সঞ্চয়ের ফলে যে ভূমি সৃষ্টি হয়, এটা হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের ভূমিকা রাখছে, কারণ এই পলিগুলাতে হয়তো উর্বর একটা ভূমি সৃষ্টি হচ্ছে, তার কারণে কৃষির আর কি উন্নত হচ্ছে কিন্তু। তারপর হচ্ছে এরকম নদী পরিবর্তনের ফলে জনবসতি আর অর্থনৈতিক কর্মকাণ্ড স্থানান্তর ঘটছে। তো আগে মানে যেদিকে নদী যাচ্ছে সেদিকে আর কি কৃষি জমি বা বসতি গড়ে উঠছে আর কি, এটা একটা ট্রেন্ড হতে পারে। তারপর এটা হচ্ছে দ্বিমুখে একটা প্রভাব ফেলছে। একদিকে বন্যা হয়ে আপনার হচ্ছে পলি বহন করে মাটিগুলোকে উর্বর করছে, আরেকদিকে বন্যা আর কি হয়ে পলি আপনার হচ্ছে ওই যে সবার ক্ষতি করছে আর কি। তো এভাবে আর কি বিভিন্নভাবে প্রভাব ফেলছে আর কি। তো পরের কোশ্চেনটা দেখেন, বাংলাদেশের ভূপ্রকৃতিগত পরিবর্তনে প্রাকৃতিক প্রক্রিয়া ও মানবসৃষ্ট কর্মকাণ্ডের ভূমিকা তুলনামূলকভাবে বিশ্লেষণ করুন। মানে ভূপ্রকৃতির যে পরিবর্তন হচ্ছে এটার মানে এটাতে প্রাকৃতি আর হচ্ছে মানবের কি ভূমিকা আছে, এটা আর কি এখানে ব্যাখ্যা করতে বলছে। তো এটা আপনি সংক্ষেপে বলতে পারেন যে হচ্ছে প্রাকৃতিক যে প্রক্রিয়া এটা হচ্ছে স্বাভাবিক আর স্বনিয়ন্ত্রিত হয়, আর মানব সৃষ্টগুলো নীতিভর আর কৃত্রিম হয়। আর পরিবর্তনের গতি হচ্ছে অনেক ধারাবাহিক হয় প্রাকৃতিকগুলো, আর মানব সৃষ্টগুলো তুলনামূলক দ্রুত হয়। আর এদিকে পরিসঞ্চয় নদী ভাঙ্গন হয় প্রাকৃতিকে, আর মানব সৃষ্টতে আপনার বাঁধ সেচ প্রকল্প নদী দখল এগুলো হয়। তারপর হচ্ছে ভূমি নতুন ক্ষয় হয় আর কি। আর ওদিকে মানব সৃষ্টতে প্রাকৃতিক ভারসাম্য বিঘ্ন হয়। ঝুঁকির ধরন এদিকে প্রাকৃতিক অনিশ্চয়তা, এদিকে মানবসৃষ্ট ঝুঁকি আর কি, এগুলো আছে আর কি। তারপর হচ্ছে আপনার পরের কোশ্চেনটা বলছে যে হচ্ছে উপকূলীয় অঞ্চলের ভূপ্রকৃতিগত বৈশিষ্ট্য কীভাবে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বৃদ্ধি করছে। অর্থাৎ উপকূলীয় অঞ্চলের যে আপনার বৈশিষ্ট্যগুলো আছে ভূপ্রকৃতিগত, এগুলা হচ্ছে কীভাবে জলবায়ুর ঝুঁকিটা আরও বৃদ্ধি করে। তো ওই যে আপনার মাটি নিচু থাকে আর কি, যার কারণে হচ্ছে আপনার সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেলে খুব সহজেই আর কি প্লাবিত করে দেয়। তারপর হচ্ছে সমুদ্র সংলগ্ন অবস্থানের কারণে জলোচ্ছ্বাসে খুব শহরেই এরকম লবণাক্ত প্রবেশ করে যায় শহরে। তারপর হচ্ছে আপনার নদীমুখী যে আপনার বদ্বীপীয় যে আপনার থাকে আর কি, এই জন্য অতিবৃষ্টি আর জোয়ারের চাপ বেশি থাকে, তো যেটা আর কি ওই আরও আর কি জলবদ্ধতা তৈরি করে। তবে উপকূলে মাটির প্রকৃতি এরকম হচ্ছে লবণাক্ততার বিস্তার আর কি থাকে, যার কারণে কৃষি উৎপাদন কমে যায়। তারপর হচ্ছে এরকম খোলা আর বাধাবিহীন ভূপ্রকৃতি, এর ফলে হচ্ছে ঘূর্ণিঝড় সরাসরি অবকাঠামোর উপর আঘাত করতেছে, তো এইভাবে ঝুঁকি বাড়াচ্ছে আর কি। তারপর হাওর ও বিল অধ্যুষিত নিম্নভূমির ভূপ্রকৃতি কীভাবে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতিকে প্রভাবিত করছে। তাহলে বলছে হাওর আর হচ্ছে বিল অধ্যুষিত নিম্নভূমি, এটা কীভাবে প্রভাবিত করছে খাদ্য নিরাপত্তার ইয়েকে। তাহলে এখানে দেখেন কয়েকটা পয়েন্ট বলছে। ওই যে আপনার সবসময় বড় ধান চাষ করতে হচ্ছে, এক ফসল নির্ভর হতে হচ্ছে। তারপর হচ্ছে দীর্ঘ সময় ওখানে জলাবদ্ধতা থাকে, এরকম কর্মসংস্থানের সমস্যা হয় আর কি। তারপর খাদ্য উৎপাদনও কমে যায়। তারপর হচ্ছে যে আগাম বন্যা, পাহাড়ি ঢলের কারণে হচ্ছে ফসল কাটা ক্ষতির ঝুঁকি থাকে আর কি। তারপর কৃষক ঋণগ্রস্ত হয়ে যায়। তারপর নৌ-নির্ভর যোগাযোগ ব্যবস্থার কারণে খাদ্য দ্রুত বহন ব্যাহত হয়, আর বাজারের ন্যায্য মূল্য পাওয়া কঠিন হয়ে যায়। তারপর হচ্ছে বাজার ও সংরক্ষণ অবকাঠামোর অভাব, খাদ্য অপচয়ের সম্ভাবনা হয় এদিকে, আর ওদিকে হচ্ছে স্থানীয় অর্থনীতির বিকাশ বাধাগ্রস্ত হয়। তারপর হচ্ছে বরেন্দ্র ও মধুপুর মালভূমির ভূ-প্রকৃতিগত বৈশিষ্ট্য সময়ের সঙ্গে কীভাবে পরিবর্তিত হয়েছে এবং এর সামাজিক ও অর্থনৈতিক প্রভাব কী। তো এটা আর কি পরিবর্তন হয়েছে আর কি, পরিবর্তনগুলো দেখাতে হবে। আগে ছিল হচ্ছে আপনার শক্ত আর অনুর্বর, এখন কিছুটা কিন্তু আপনার হয়ে গেছে আর কি। তারপর কৃষি কার্যক্রম বিস্তার হয়ে গেছে, সেখানে আর কি সেচ দেওয়া হচ্ছে, যার কারণে একটু নরম হয়েছে এবং উৎপাদন বৃদ্ধি পাইছে। তো সেচ ব্যবস্থা হচ্ছে সেচ ব্যবস্থার প্রাপ্যতা বৃদ্ধির ফলে আপনার কর্মসংস্থান বৃদ্ধি হচ্ছে, আর বহুফসলি জমি এরকম দেখতে পাচ্ছি এখন আমরা। আগে যেখানে শুধু ধান চাষ হতো, এখন সেখানে বিভিন্ন সবজি চাষ হচ্ছে, গম চাষ হচ্ছে, তামাক চাষ হচ্ছে, এটা কিন্তু একটা ভালো দিক। তারপর হচ্ছে আগে ছিল এক ফসলি জমি, এখন জীবনযাত্রার মান উন্নয়ন হয়ে গেছে, সেখান থেকে কৃষিভিত্তিক আয় বৃদ্ধি পাইছে আর কি। তারপর ভূগর্ভস্থ পানির স্তর কিন্তু নামে গেছে, এটা একটা সংকট আর কি। তবে বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনাগুলো কি দেশের ভূ-প্রকৃতিগত বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা। তো এটা হচ্ছে আপনার এই যে নদীর তীর রক্ষা, একদিকে আর কি এটা আর কি দেখে মনে হচ্ছে ভালো, কিন্তু আবার এটাকে নদীর যে আপনার স্বাভাবিক গতিপথ সেটাকে ব্যাহত করছে। আবার হাওড় অঞ্চলে আপনার হচ্ছে প্লাবন মৌসুমী প্লাবন বিবেচনা না করায় অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে। সড়ক ও বাঁধ নির্মাণে আর কি মৌসুমী প্লাবন বিবেচনা করা হচ্ছে না। তারপর হচ্ছে আপনার নগর উন্নয়নে জলাভূমি ভরাট করা হচ্ছে, যার ফলে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। আর উপকূলীয় এলাকায় পোল্ডার আর বাঁধ নির্মাণ করা হচ্ছে, যার ফলে লবণাক্ততা বৃদ্ধি আর পলি সঞ্চয় ব্যাহত হচ্ছে। তো এভাবে আর কি অর্থাৎ কোশ্চেন আসলে এভাবে অ্যানালিটিক্যাল আসতে পারে, যেহেতু পরবর্তী কোশ্চেন আর কি এখন চেঞ্জ হয়ে গেছে আর কি ধারাটা। তো এইভাবে পড়তে হবে। ধন্যবাদ।